অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমার আমেরিকা আসার গল্পটারে একটু শেয়ার করার দরকার, কারণ এই জার্নিটা আসলে খুবই একটা মারাত্মক জার্নি ছিল। তো তখন গোলাগুলি চলতেছে, আমার বাসা ছিল তখন যাত্রাবাড়ির কাছে, ওইখানেই সব থেকে বেশি গোলাগুলি হয়েছে, ওইখানেই সব থেকে বেশি মার্ডার, পুলিশ মেরে ঝুলাই দিছে ওভারব্রিজে। এই রকমের সিচুয়েশন, বিমানবন্দর দিছে বন্ধ করে 6 ঘন্টার জন্য সম্ভবত। দিন এক একটা যায়, কিন্তু সে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়। রাস্তাঘাট পুরো আগুন টাগুন ধরায়, গাড়ি টাড়ি ভাঙচুর করে, টায়ার জ্বালায়, যা খুশি তাই অবস্থা, কোনো লোকাল বাস চলে না। এখন আমরা সিদ্ধান্ত নিলাম তাহলে 9 তারিখ হচ্ছে আমার ভোর 6টা বা 6:30টার সময় আমার টার্কিশ এয়ারলাইন্সে টিকিট ছিল। 1,47,000 টাকা দিয়ে কিনছিলাম। এই টিকিটের এজেন্সির নাম আমি দিয়ে দেবো আজকে তার সম্মানের খাতিরে। সাধারণত যে এজেন্সিগুলো থাকে তারা 10% পর্যন্ত কমিশন রাখে। প্রায় 3 দিন চেষ্টা করে সে 1,47,000 টাকার, এইটাই ছিল সব থেকে কম দামি টিকিট। এই টাকায় সে আমার জন্য একটা টিকিট সে রেখে দিছে। এরপরে আমি সঙ্গে সঙ্গে ওই দিন গেছি, সেই স্যারের ওয়াইফ গেছে, গিয়ে সাথে সাথে ওই টিকিটটা কিনে আসি। আমার বোন গিয়ে ব্যাংকের থেকে তার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিয়েছে। সে 50 টাকাও এক্সট্রা রাখে নাই। আর এই সাথে আরেকটা কথা আমার মনে পড়লে একটু বলে রাখি আর কি, যারা ডলার কিনবেন, টাকার থেকে ডলার, এরা বাইরের এজেন্সির কাছে না গিয়ে, আপনার যদি কোনো এজেন্সি তো বলে না, কি বলে আর কি, ডলার এক্সচেঞ্জ যারা করে, ওদের কাছে না গিয়ে আপনি যদি সোনালী ব্যাংকে যান, মেইন শাখায় শাপলা চত্বর, আর যদি আপনি অন্য কোনো জায়গার হন তাহলে তো কোনো উপায় নেই, আপনাকে সেখান থেকে লোকাল এলাকা থেকে করতে হবে। কিন্তু মেইন যে ব্রাঞ্চ আছে, আমি ওখান থেকে করছিলাম, সোনালী ব্যাংকে গেলাম। বাংলাদেশ ব্যাংকের যে এক্সচেঞ্জ রেট, ওই টাকা দিয়েই ওরা করে। সম্ভবত তখন $121 টাকা ছিল $1। তো আমি ওখানে গেলাম, আমাকে একটা পেপার দিয়ে বললো, মানে বাইরেই ছবি টাঙানো আছে, যে এই ডকুমেন্টগুলো আমার লাগবে। তার সাথে একটা জিনিস লেখা ছিল যে বিমানের টিকিট লাগবে। বলতেছে টিকিট লাগবে, শুধু তাই না, টিকিট আমার যেদিন ফ্লাইট তার 2 সপ্তাহ আগের থেকে আমার এক্সচেঞ্জ করার সুযোগ তারা দিবে। এর থেকে বেশি আগে গেলে ওরা আমাকে দিবে না। আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এরকম কেন? যাই হোক, খোঁজখবর নিয়ে আসছি। এরপরে যখন আমি 14 দিনের 2 সপ্তাহের ভিতরে পড়ছি, তখন আমি আর আমার বাবা গিয়ে এক্সচেঞ্জ করে আনলাম। কিন্তু এই লোককে আমি 4 বার প্রায় রিকোয়েস্ট করছিলাম যে নোট চেঞ্জ করে দেওয়ার জন্যে। কাটা, ছেঁড়া, ফুটা, পুরনো, এমন পুরনো দেখলে বোঝা যায় যে মনে হয় টান দিলে ছিঁড়ে যাবে, এমনও আছে। একটা সিএনজি নিয়ে আমরা 8 তারিখ ভোরবেলায় চলে আসি। আমার এয়ারপোর্টের পাশেই আমার এক বন্ধুর বাসা, সে ফ্যামিলি বাসা, তার ফ্যামিলি ওখানে। তারা সারা রাত এসে শুনি, তারা সারা রাত ঘুমাইতে পারে নাই। সারা রাত ওইখানে লুটপাট হয়েছে। তারা এখানে লাঠি সোটা নিয়ে, হাতা খুন্তি নিয়ে আর কি সারা রাত জায়গায় ছিল, আর ওই গ্রিল পিটাইতেছিল। এরপরে ওই দিন সারাদিন আমাদের কাটলো ওই বাসায় ঝিময়ে, কোনো কাজ নাই। আমাকে বললো যে সারা রাত তোর এয়ারপোর্টে থাকা লাগবে। সারা রাত কেন এয়ারপোর্টে থাকবো? কারণ রাতের বেলায় এইখানে রাত অন্ধকার হইলেই ডাকাতি শুরু হয়ে যায়। তো আমরা সিএনজি নিয়ে যে যাবো, মাঝখান থেকে কে আবার ঠেকায় কাগজপত্র নিয়ে যাবে না, টাকা নিয়ে যাবে না, ডলার নিয়ে যাবে, তা তো ঠিক নাই। কিন্তু আমার একটা সুবিধা ছিল, একটা সাহস ছিল মনে। আমার মাসতুতো ভাই এয়ারপোর্টে, সে তখন আনসার হিসেবে ওইখানে সে চাকরিতে ডিউটিতে ছিল। ও আমার জন্য সারা রাত এয়ারপোর্টে বসেছিল, আমার পাশে বসেছিল। এরপরে আমাকে বলছে যে ব্যাগ র্যাপিং করতে। আমার 2টা লাগেজ ছিল। র্যাপিং পেপার কিনতে পাওয়া যায় অল্প টাকা দাম, মনে হয় সম্ভবত 50 টাকা বা 100 টাকার মতন কিছু। কিন্তু ওই একটা ব্যাগ যদি আমি ভিতরের থেকে র্যাপিং করি, 300 টাকা নেই। তো তখনও আমরা তো টাকার হিসাব করতেছিলাম। তো ও বলছে যে কিছু কেনার দরকার নেই, আমি কিনছি। ও নিজের টাকা দিয়েই নিজে কিনে এনে আমার ব্যাগ ওই সামনে বসে বসে র্যাপিং করলো। খুব সুন্দর করে র্যাপিং করছে। কাগজ মাঝখানে দিয়ে দিয়েছিলাম, ঠিকানা লিখে, যে আমি যেখানে আসতেছি, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটাও এখানে লিখে দিয়েছিলাম। সকাল বিমান আসলো, আসার পরে বলতেছে টেকনিক্যাল কারণে আমাদের ডিলে হবে। সকাল 6:30টায় ছিল, 7:30 বাজে, 8:30 বাজে আমাকে সবাই ফোন করতেছে, বিমান ছাড়ছে। বিমানবেলা দেখে বলতেছিল এখানে ভিডিও করা যাবে না। আমি তখন আর কি এটা বন্ধ করছি। আর প্রথমবার বিমানে উঠলাম, প্রথমবার আকাশে উড়লাম, ল্যান্ড করলাম, ভয় তো করেই। ওইখানে নামার পরে আমি দৌড়ে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোন টার্মিনাল, কোথায় আছে এইটা। আমি উপর দিয়ে টার্মিনাল খুঁজে বেড়াচ্ছি, দেখি যে টার্মিনাল হচ্ছে একটু নিচে, একদম গ্রাউন্ডে গিয়ে ওরা ওইখানে চেকিং করে আমাদেরকে ঢুকাচ্ছে। ওদের ওয়াইফাইয়ের সঙ্গে আমি কানেক্ট করার চেষ্টা করতেছি, সে ওয়াইফাই বারবার চেষ্টা করি, কিন্তু কানেক্ট হয় না। বাড়িতে জানানো তো লাগবে যে আমি ল্যান্ড করছি,
ঠিকঠাক মতন আসি, সবাই তো টেনশন করে, কারণ আমি ইসিম টিসিম এই ধরনের কোনো কিছুই ব্যবস্থা করে নিই। আমি বাংলাদেশের একটা মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কীভাবে যোগাযোগ করতেছেন, বলতেছে যে ইসিম আছে। এই কারণে আমি বাড়িতে বলে আসছিলাম, একটা ওয়েবসাইট দিয়ে আসছিলাম যে আমার বিমানের যে ফ্লাইট নাম্বারটা লেখা আছে এই নাম্বারটা দিলে মানে একদম পুরো লাইভ ম্যাপে দেখায় যে কোন পজিশনে এই বিমানটা আছে। বিমান এইটা মনে হয় সম্ভবত 9 ঘন্টার উপরে আর কি পুরো আকাশে ছিল। ওইটা যখন ইস্তাম্বুল এসে ল্যান্ড করলো, ওইখান থেকে আর একটা বিমানে, পরের যে বিমানটা ছিল এটা আরও ভালো ছিল, একটু নতুনের মতোই। তো এই পরের বিমানটায় প্রায় 11 ঘন্টার মতন সম্ভবত, 11 ঘন্টার মতন পুরো ওইটা এসে নামলো বস্টন। তো এই বস্টনের এইটুকু আমি একটু রেকর্ড করছিলাম জানলা দিয়ে। তখন আমার একটু মনে সাহস আসছে যে ল্যান্ডিংয়ে আর ওড়ার সময় অত বেশি ভয়টাই আমার আর করে নাই। এরপরে বস্টনে এসে আমি যোগাযোগ করতে পারছি, এখানে ওয়াইফাইতে কানেক্ট করা খুব সহজ হয়ে গেল। আর একটা বিষয়, এইখানে সবাই নিজেদের লাগেজটা নিয়ে আসে, এসে আবার নতুন যে বিমানের উঠবে সেই বিমানে জিনিসটা দিয়ে লাগেজগুলো দিয়ে আসে। আমি কি করছি, আমার ওই লাগেজে লেখা ছিল নিউ অরলিন্সের এই এয়ারপোর্টে এসে আমার লাগেজটা থামবে। তা আমি ভাবলাম লাগেজ যেহেতু ওখানে যাবে, আমার তো এটা ধরার কোনো কথা না। আমি তো সোজা চলে গেছি ইমিগ্রেশনের লাইনে, কাদের যে ব্যাগ পাসপোর্ট নিয়ে লাইনে দাঁড়ায় আছি। আমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করলো যে কোন ইউনিভার্সিটি, এই কবে থেকে শুরু, এই কি পজিশন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। এরপরে আমাকে পাসপোর্টটায় কোনো সিলও মারে নাই। আমি যখন চলে যাওয়া শুরু করছি, পাসপোর্টটা খুলে দেখি পাসপোর্টে কোনো সিল নাই। এরপরে ফিরে এসে বলতেছি আপনি আমার পাসপোর্টে সিল দেন নাই, আমার কি রেজিস্ট্রেশন হলো? আমি যে ঢুকছি এটার প্রমাণ আমি বলে যে হ্যাঁ এখন লাগে না কোনো সিল, এটা অনলাইনে। তা আমি তখনও জানি না যে অনলাইনে কেমনে পাই। এখানে আসার পরে এই ইউনিভার্সিটি থেকে আমাকে বলতেছে I-94 দেওয়ার জন্য। I-94 ডকুমেন্ট, এটা হলো গিয়া লিখলে হয় ওয়েবসাইটে, সেইখানে আমি আমার পাসপোর্টের নাম্বারটা দিলে ওইখানে আমার ট্রাভেল, আমি কি করছি, কবে বাইরে গেছি, কবে দেশে ঢুকছি, এর ওই ডেটগুলো ওইখানে লেখা থাকে I-94-এ। যাই হোক, আমি আমার টার্মিনাল কোথায় সেটা খুঁজে বের করে ওইখানে এসে আমি বসে আছি, এসে দেখি ইঁদুর। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল না, এটা হচ্ছে ডোমেস্টিক যে জায়গাটা, ইন্টারন্যাশনাল আরেকটা জায়গায়, আর ডোমেস্টিক যে এয়ারলাইন্সগুলো যেখান থেকে ছাড়ে এটা আরেকটা জায়গায়। দেখি ইঁদুর। সে আমি ওখানে বসে আছি, ভাবতেছি যে কি খাবো কি না খাবো। তখনও তো আমার মাথার ভিতরে টাকার হিসাব। তখনই আমার কাছে মনে হচ্ছিল যে কেমনে খাবো, না খেয়ে থাকবো কিনা। কিন্তু যখন রাত 12টা বাজে তখন লাগছে এমন ক্ষুধা। এখন গেছি দোকানে কিনতে, আবার সেই রুটি কিনতে গেছি, গিয়ে দেখি দোকান বন্ধ। ভিতরে আমার কাছে ছিল কতগুলো কিশমিশ, আর ছিল একটু আদা আমি নিয়ে এসেছিলাম বুদ্ধি করেই 2টা কারণে। আমি জানতাম, তখন একটু অসুস্থ ছিলাম আরও, আমি জানতাম যে শীত টিত লাগতে পারে। বিমান এত ঠান্ডা হয়, কিন্তু বিমানেও একটা ব্ল্যাঙ্কেট দেয়, একটা সামান্য একটা চাদরের মতন একটা কিছু দেয়, ওইটা দিয়ে আমি কোনো রকমে কাটায় আসছিলাম। আমি অনেকরে দেখছি ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাচ্ছে, বালিশটা নিয়ে যাচ্ছে। এটা নেওয়া যায়, কোনো অসুবিধা নেই, এটা তো আমাকে দিছেই, আমি চাইলে নিয়ে আসতে পারি। আমি যে কোন বুদ্ধি করে আমি আনি নাই, ভদ্র মানুষের মতন ওই জিনিস রেখে আসছি। বিমানবন্দরে এসে যখন রাত 12টা বাজে, যখন ক্ষুধা লাগছে, তখন বুঝতে পারছি। দেখি আরও 2-1জনকে, যে ওই আমাদের বাংলাদেশেও কয়েকজন ছিল, দেখি যে ওই বালিশ দিয়ে কত সুন্দর ঘুমাচ্ছে, ছোট্ট এতটুকু একটা বালিশ, কিন্তু মাথার পিছনে দেওয়া তো যায়। দেখি চাদর মুড়ি দিয়ে কত সুন্দর করে আরামে ঘুমাচ্ছে ঠান্ডার মধ্যে। আর এমন ঠান্ডা, এইভাবে সারা রাত বসেছিলাম। সকাল যখন মনে হয় 5টা বাজে, তখন আমার যেখান থেকে আমাদের উঠানো শুরু করবে বোর্ডিং, সেইখানে গেছি। তখন আবার দোকানগুলো খুলে দিয়েছে। তো কিন্তু আমি ভাবলাম যে বিমানে মনে হয় খাবার দিবে, তো এখন আর কেন পয়সা খরচ করব, একটা কিছু কিনতে গেলেই 500 টাকা লাগে, কিছু কিনে নাই। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, টিকিট নতুন করে নেওয়া লাগে। আমার কাছে যে টিকিটটা টার্কিশ এয়ারলাইন্সের থেকে, মানে আমার এজেন্সি আমাকে যেটা দিছে, এটা নিয়ে তো আমি গেছি, টার্কিশ এয়ারলাইন্স আমাকে টিকিট দিছে 2টা টিকিট। একটা হলো ঢাকা থেকে ইস্তাম্বুল পর্যন্ত, আরেকটা হলো ইস্তাম্বুল থেকে বস্টন পর্যন্ত। এখন আবার নতুন যেহেতু ডোমেস্টিক এয়ারলাইন্স, ওরা আমাকে ওদের ডোমেস্টিক এয়ারলাইন্সের একটা টিকিট দিল। উঠছি বিমানে, ভাবতেছি খাবার কখন আসবে। এসে বলতেছে চিপস কোনটা নেবেন?
ওকে কিরে বাড়া চিপস কেন দিবে? আচ্ছা এটা কি শুধু স্ন্যাক্স, একটু পরে দিবে খাবার দাবার। এরপরে বসে আছি, বলে ড্রিঙ্কস কোনটা নেবেন। যারা ডোমেস্টিক এরা সামান্য এই মানে এয়ারলাইন্স যেগুলো, এরা সামান্য এই চিপস মিপস এই ড্রিঙ্কস দিয়েই শেষ করে দেয়। ক্ষুধায় আমার এমন অবস্থা হয়েছে। এরপরে তো বিমান এখানে নিউ অরলিন্সে এসে যখন ল্যান্ড করলাম, এসে দেখি যে আমার হাত পা পুরো মানে লাগেজগুলো নিয়ে যে টেনে আনবো বাইরে এরকমও শক্তি নেই। এখানেও দোকান ছিল, কিন্তু ভাবতেছি যে ছেলেটা আমাকে এখানে, সৌরভ, দেখছেন মনে হয় আপনারা, ভালো ছেলে, পিএইচডি করতেছে এখানে কম্পিউটার সায়েন্সে, সে আমাকে আনতে গেছে। আমি তাকে টেক্সট করছি, এখন ভাবলাম যে কখন চলে আসে, এই কারণে আর এখানে কোনো জায়গায় গিয়ে দাঁড়ায়নি। আর একটা বিষয়, আমি এইখানে লাগেজ বস্টন এয়ারপোর্ট থেকে যেহেতু কালেক্ট করে নিজে আমার এয়ারলাইন্সে দেই নাই, আমার সন্দেহ ছিল। আমি লাগেজ কালেকশন যেখানে, ওখানে এসে বসে আছি। প্রায় 10 মিনিট পরে হঠাৎ করে আসা শুরু করলো লাগেজগুলো। আমি কাছে গিয়ে দাঁড়ায় আছি, একটা মাত্র দেখছি যেটা আমার লাগেজের মতন দেখা যায়, কিন্তু র্যাপিং করা, কিন্তু এটা অন্য কারো। এখন আমার লাগেজ আর আসে না, আস্তে 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 সব আসলো, সবাই যে যার মতন নিয়ে চলে গেল, আমার লাগেজ ওখানে নাই। এখন কি হবে? আমি ওখানে বসে এরপরে আমার একটা ফ্রেন্ড আছে এখানে, ওরে বলতেছি কিরে পাগলা, আমার লাগেজ যে আসলো না। লাগেজ তো আমি বস্টনের থেকে নিজে হাতে করে নিয়ে নেইনি, কিন্তু ওরা বলতেছিল যে আমার এয়ারপোর্ট পর্যন্ত এটা চলে আসার কথা, যেহেতু একবারে টিকিট কাটছে। সে আমার ফ্রেন্ড বলতেছে, একবারে টিকিট কাটিস বা 2বারে টিকিট কাটিস, আমিও তো এক এজেন্সির থেকেই টিকিট কাটছিলাম, কিন্তু আমি তো আমার নিজের লাগেজ নিজে কালেক্ট করে দিয়ে আসছি। এখন ভাবতেছি তাহলে আর কী হবে। ও বলতেছে টেনশন করিস না, ওগুলো হারায় না, তুই ওদের সঙ্গে ফোনে কথা বলে দেখ, ওরা তোর লাগেজকে, টার্কিশ এয়ারলাইন্স, ওরা তোর লাগেজকে পাঠিয়ে দিবে। বসে আছি, হঠাৎ করে মেশিন চলা শুরু করছে আবার আরেকটা, ওদের কাছে, ওদের 2টা আছে এই এয়ারপোর্টে, আরেকটা চলা শুরু করছে। প্রথম যেটা, তার পরেরটাই হচ্ছে গিয়ে আমার একটা লাগেজ। আমি তো মহা খুশি, তাহলে বুঝতে পারলাম যে আগে যেটা, ওটা অন্য বিমান ল্যান্ড করছিল, সেইটার লাগেজ ওইটা আসছে, আর আমাদের বিমানের যে লাগেজ, এটা পরের যে লাগেজ কালেকশনের মেশিন, ওইখানে আসতেছে। সৌরভ গেল আমাকে নিতে, সৌরভের আমি লাগেজটা গাড়িতে উঠেই সৌরভকে বলতে, সৌরভ আশেপাশে কোনো জায়গায় ভাতের রেস্টুরেন্ট আছে যেখানে ভাত খাওয়া যাবে? ও আমাকে কিছু বলে নাই, কিন্তু এর এক্সপ্রেশন দেখে বোঝা গেছে। কিছু সময় ভেবে ও বের করলো যে এখানে একটা মেক্সিকান রেস্টুরেন্ট আছে, তাও প্রায় 30 মিনিট ড্রাইভ, সেইখানে আমাকে নিয়ে গেছে। আমরা প্রথম কাস্টমার, কপাল ভালো ছিল, ওদের রান্নাবান্না সব শেষ, বেশি সময় অপেক্ষা করা লাগে নাই। তাই এই টর্চার, এই কষ্ট সহ্য করে আমেরিকা পর্যন্ত আসছি। আসার পরে এখন তো রাতের বেলায় ঘুম হয় না, দিনের বেলায় 2টা-3টা সময় ঘুম আসে, আমি ঘুমাই, ঘুমানোর পরে রাত 9টা-10টার সময় ঘুম ভেঙে যায়, আর সারা রাত ঘুম হয় না। আর মোটামুটি প্রায় 10টা দিন এইরকম টর্চার। এর ভিতরে আবার আমার ডিউটি শুরু হয়ে গেছে, ইউনিভার্সিটির ভর্তির জন্য অনেক কাজ। আপনার যদি এই রকমের একটা লং জার্নি থাকে, আমার তো আরও বেশি একরকম বলতে গেলে, সারা রাত এয়ারপোর্টে, আমাদের এয়ারপোর্টেই আমি সারা রাত বসেছিলাম। তো এইরকম যদি একটা কষ্ট হয়, তাহলে আপনাদেরকে বললো আগে ফিজিক্যালিও একটু ফিট হন, এটারও একটু প্রয়োজন আছে। খাবার দাবারটাও বুঝে শুনে করার দরকার, যেন হজমে কোনো অসুবিধা কোনো কিছু না হয়। এরপরে আবার এইখানে কার সঙ্গে কে আপনাকে নিতে যাবে, এই জিনিসগুলো ভালো করে যোগাযোগ করে রাখেন। আবার এখানেও এসে উল্টাপাল্টা হুটহাট করে বাইরের এমন কোনো খাবার খেয়ে ফেলেন না যেটাতে হঠাৎ করে রিয়েক্ট করবে, কারণ আপনাকে এখানে আসার পরে মিনিমাম 7 দিন জেট ল্যাগে ভোগা লাগবে, মিনিমাম 7 দিন। সেইখানে আপনার এই মাথা ধরে থাকবে, আপনার শরীর প্রচণ্ড গরম হয়ে যাবে, চোখ টোক লাল হয়ে থাকবে, কারণ ঘুমাইতে পারেন না। এখান থেকে ওখানে গেলে জেট ল্যাগ তেমন মারাত্মক হয় না, কিন্তু ওখান থেকে এখানে আসলে জেট ল্যাগ হয়। এটা করতে করতে আবার একসময় ঠিক হয়ে যায়। যারা অনেক ট্রাভেল করতে থাকে তাদের এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বডি অ্যাডজাস্ট হয়ে যায়, এবং তাদের ঘুমানোর একটা প্র্যাকটিসে চলে আসে, তারা ঘুমাইতে পারে। কিন্তু আমরা যারা নতুন, তাদের এমন লং জার্নি করার পরে 7টা দিন একটু কষ্ট হইতেই পারে। সেইভাবে প্রিপারেশন নিয়ে আসেন, কিছু মেডিসিন নিয়ে আসেন সঙ্গে করে, সাথে একটা প্রেসক্রিপশন রাখেন। মেডিসিনটা আপনার লাগেজে রেখে দিয়েন, লাগেজে যা নেবেন কোনো অসুবিধা নাই। আমি এটা নিয়ে আলোচনা করব এর পরের ভিডিওতে, কী ধরনের লাগেজ কিনবেন আর কি আনতে পারবেন, কি আনতে পারবেন না। আপনাদের এই জন্যে যদি কারো কোনো ধরনের কোনো প্রবলেম হয়, কোনো ধরনের কোনো কোশ্চেন মনে এসে থাকে, আমাকে জিজ্ঞেস করেন। এখন আমার সময় আছে, এখন আমি আপনাদেরকে অবশ্যই জবাব দিতে পারবো। ভালো থাকবেন।